ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে সবথেকে দুঃখের বিষয়, কালকের থেকে এত পচা বৃষ্টি। আমি তো আগেও বলেছি, বৃষ্টি আমার ভালো লাগে, মাঝে মাঝে বৃষ্টি প্রচণ্ড ভালো লাগে। হঠাৎ একদিন বৃষ্টি হবে, ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি হবে, সারাদিন বৃষ্টিতে ভিজবো, রিক্সায় করে ঘুরবো, খিচুড়ি খাবো, ভর্তা খাবো, ভাজা পোড়া খাবো, ঝালমুড়ি মাখানো খাবো, পেঁয়াজু ভেজে খাবো। এইরকম মজা ভীষণ ভালো লাগে। কিন্তু লাগাতার বৃষ্টি, পচা বৃষ্টি, এটা আমার একেবারেই অসহ্য লাগে। আমি একটুও পছন্দ করি না। আমার মন মানসিকতা সব কিছুই স্যাঁতস্যাঁতে হয়ে যায়। রান্না তো করবই, রান্নার জন্য সব কিছু গুছিয়ে রেখে এসেছি। রান্নাটা করার আগে ভাবলাম একটু আড্ডা দিয়ে নেই, মনটাকে একটু ফুরফুরা করে নেই। কারণ শাওয়ার করলাম, সমস্ত কিছু যা রান্না করব সব কিছু গোছগাছ করে, শাওয়ারটা করে, চাটা বানিয়ে রিল্যাক্সে বসেছি। এদিকে চোখ যাচ্ছে বারে বারে আপনাদের, বলবো এটা কি। তো ভাবলাম রান্নাটা করার আগে একটু গল্পটা করে নেই, আড্ডা দেই, একটু চা খাই। আর এই যে এই জিনিসটা, এটা হচ্ছে চাপড়ি। খেয়েছেন চাপড়ি? আমাদের তো অনেকে অনেক ভালো চাপড়ি বানায়। আমি চাপড়িটা বানাতে পারি না খুব ভালো। খেয়েছি, প্রচুর খেয়েছি। বাংলাদেশে থাকতে যারা পরিচিত বন্ধু বান্ধবের মধ্যেই হোক বা আত্মীয় স্বজনের মধ্যে যারা ভালো চাপড়ি বানাতে পারতো, শুধু চাপড়ি খাওয়ার জন্যই দাওয়াত নিতাম যে দোস্ত ফাইন করে চাপড়ি বানাবি, সাথে কয়েক রকমের ভর্তা, চাপড়ি দিয়ে ভর্তা দিয়ে খাবো। তো যাই হোক, এখন নিজে না পারলে আর কি আর করাম। এখানে এখন আর সেই সমস্ত আবদার করার মতো আবদারের মানুষগুলো কোথায় পাবো বলেন? এখন নিজে জোড়াতালি দিয়ে যা বানাতে পারি তাই বানিয়েছি। বৃষ্টির মধ্যে কেউ নাই বাসায়, থাকলে হয়তো অন্যরকম করে বৃষ্টির দিনটা কাটাতাম, হয়তো অন্য কিছু করতাম। কেউ নাই, একা একা ভাবলাম যে চাপড়ি বানাই, খাই আর আপনাদের সাথে গল্প করি। চলে আসলো দেখতে দেখতে আগস্ট মাস। আগস্ট মাস আসলেই কেমন জানি একটা ফ্রেন্ডশিপ ডে ফিল করতে থাকি। যে বন্ধুত্বের মাস। একটা সময় ভীষণ মাতামাতি ছিল বন্ধু দিবসকে ঘিরে, ভীষণ মাতামাতি ছিল। বন্ধুদের জন্য ঘুরে সুন্দর সুন্দর, যেই বন্ধু প্রাণের যত কাছে সেই বন্ধুর জন্য তত সুন্দর ফ্রেন্ডশিপ ব্যান্ড কেনা হতো। বন্ধুদের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতাম, ছোট ছোট গিফট কিনতাম, কিনে এগুলোকে র্যাপ করে সুন্দর যার যার বাসার অ্যাড্রেসে সব পাঠিয়ে দিতাম। অথবা কখনো দেখা যেত সব কিনে টিনে সব রেডি করে বন্ধুরা মিলে কোথাও এক জায়গায় হ্যাং আউট করবো, সবাই যেখানে জমা হতাম। তারপরে বন্ধুদেরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরানো, ওদেরকে গিফট দেয়া, এই কাজগুলো একটা সময় অন্যরকম একটা মনের মধ্যে অন্যরকম ভাবে কাজ করত। এখন ওই বন্ধুত্ব আর নাই, আর ওই দিনগুলো এখন স্বপ্নের মাঝে হারিয়ে গেছে। স্বপ্নের মতো মনে হয়, খারাপ লাগে মাঝে মাঝে। তো আজ ফিল করছিলাম বন্ধুদের ভীষণ রকম, কিছু করার নাই। অনেকে
দেশের বাইরে টাইরে বিভিন্ন জায়গায় চলে গেছে, অনেকে তো দেশে আছে, অনেকে ভীষণ ব্যস্ত সময় দিন পার করছে, অনেকের জীবনে অনেক রকমের টানা পড়ে সে সুখটা আসলে হারিয়ে গেছে। সত্যি কথা, সে সুখটা আর নাই। ভাল লাগছে চাকরি আজকে। তাই ভাবছিলাম যে পৃথিবীতে তো কত ডে আছে, তাই না? টিচার্স ডে, ডক্টর ডে, বস ডে, ফ্রেন্ডশিপ ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, কত ডে, রোজ ডে। আরেকটা ডে হওয়া উচিত ছিল। কি জানেন কি ডে হওয়া উচিত ছিল? উচিত ছিল একটা আত্মীয় ডে থাকা। একটা আত্মীয় ডে থাকলে, ফ্যামিলি ডে বা রিলেটিভস ডে বা আত্মীয় ডে একটা থাকা উচিত ছিল। তাহলে ওই একটা দিন সবাই মিলে বসে জম্পেশ আত্মীয় স্বজনের স্মৃতিচারণ করা হতো। কোন আত্মীয় কেমন স্মৃতিচারণ করা হতো, তাদেরকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলা হতো, শেয়ার করা হতো। আরেকটা জিনিসও হতো, সেটা হচ্ছে আত্মীয় স্বজনদের পিণ্ডিও চটকানো হতো। পিণ্ডি চটকানো বুঝেছেন তো? পিণ্ডিও চটকাতে পারতাম। হয়তো হবে অদূর ভবিষ্যতে এরকম আরেকটা ডেও মনে হয় হবে, হওয়া উচিত। একটা প্ল্যাটফর্ম দরকার। কারণ আমাদের তো আসলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে ব্লিচ করার মতো কোনো জায়গা খুঁজে পাই না। তো এরকম যদি স্পেশাল একটা ডে থাকতো কত ভালো হতো বলেন তো। ইচ্ছা মতো বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে আমরা ব্লিচ করতে পারতাম। আর স্বার্থপর, সেলফিশ, তারপরে কি বলবো, নামে মাত্র আত্মীয় স্বজন যারা আছে তাদের মজা করে একটা দিন পিন্ডি চটকাতাম। কি করব, আপনাদের সাথে শেয়ার করে, ভালো কথা মন্দ কথা সবই আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করি বাস্তবমুখী কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানি অনেকের হয়তো ভালো লাগে না আমার কথাগুলো, তারপরেও মন দিয়ে শুনবেন। শুনলে দেখবেন আপনার জীবনের কোথাও না কোথাও, কোনা কাঞ্চিতে কোথাও না কোথাও এই জিনিসগুলোর কিছু না কিছুটা হলেও মিল খুঁজে পাচ্ছেন। আর যদি মিল খুঁজে পেয়ে যান, আমাকে কিন্তু ধন্যবাদ জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদেরই বন্ধু। আমি আপনাদের সবার মনের কথাই কিন্তু বলি, আমার একার মনের কথা না। সো যদি কখনো আমার কথাগুলি আপনাদের জীবনের কোনো না কোনো দিক থেকে মিলে যায় বা ভালো লেগে যায়, আমাকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না। একটা জিনিস দীর্ঘ জীবনে পথ চলতে গিয়ে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে জীবনটা জ্বলে পুড়ে গেলেও বেঁচে থাকার রসদ খুঁজে নিতে হবে। বেঁচে থাকার জন্য যে জীবনটা তো জ্বলছে, জন্ম থেকে জ্বলছি। সিনেমা আছে না একটা, বাংলা সিনেমা, জন্ম থেকে জ্বলছি। তো আমাদের প্রত্যেকের জীবন কিন্তু জন্ম থেকেই জ্বলছে, কারো বেশি কারো কম, এক একজনের এক এক ভাবে। তো সেটাই বলছি, হতাশ কখনোই হবেন না। জীবন যদি জ্বলে পুড়ে ছাইও হয়ে যায়, তবুও বেঁচে থাকার জন্য রসদ খুঁজে বের করবেন। যেভাবে কোনো না কোনো ওয়েতে জীবনে বেঁচে থাকার জন্য রসদ খুঁজে বের করবেন, কারণ এই রসদটাই
আপনাকে জীবন সামনের দিকে পথ চলতে আপনাকে সাহায্য করবে। ইচ্ছা করলেই তো এই জীবনটাকে শেষ করে দেয়া যায় না, যায় কি? চাইলেও আমরা পারি না, জীবনটাকে শেষ করে দেয়া যায় না। আল্লাহ পাক বা সৃষ্টিকর্তা এই ক্ষমতা তো আমাদের কাউকে দেননি যে ভালো লাগলো না আমি আমার জীবনকে শেষ করে দিলাম। এই ক্ষমতা আল্লাহ পাক আমাদের কাউকে দেননি। সো এই জীবনটা ওই জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তেই যে জীবনটাকে পার করতে হবে, মৃত্যুর দোরগোড়া পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেভাবেই হোক জীবনে বেঁচে থাকার জন্য অবলম্বন খুঁজে বের করবেন। যেটা দিয়ে জানি কষ্টগুলো, সেগুলো দিয়ে কখনোই ঢাকা পড়ে না, ঢাকা যায়ও না। তারপরেও ওই জ্বলে পুড়ে মরার মাঝে যতটুকু পোড়া ঘায়ে মলম লাগিয়ে লাগিয়ে কষ্টটাকে একটু কম করে মৃত্যুর দোরগোড়া পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি, এইটুকু চেষ্টা তো করতেই পারি, তাই না? বাস্তবতা বড় কঠিন জিনিস, আমি আগেও বলেছি, এখনো বলছি। জীবনটা যার যার তার তার। আপনার জীবনে আপনার স্যাক্রিফাইসগুলো, আপনার কষ্টগুলো, এগুলো কেউ ভাগ নেয় না। এবং আপনি যদি আপনার পুরো জীবনটাই যদি স্যাক্রিফাইস করতে করতে পরিবারের জন্য যদি শেষ করেও দেন, হয়তো আপনি মনে করছেন যে আপনি মরে গেলে কি হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনাকে ছাড়াও সবাই বাঁচতে শিখে যাবে। আপনাকে ছাড়া সবার সকাল আসবে, দুপুর আসবে, রাত আসবে, সবাই খাবে, সবাই আনন্দ করবে, সবার জীবনে জন্মদিন আসবে, অ্যানিভার্সারি আসবে, ঈদ আসবে, খুশি আসবে, পৃথিবীতে নতুন অতিথি আসবে, পৃথিবী ছেড়ে পুরাতনরা বিদায় নিবে। কোনো কিছুই আটকে থাকবে না, সব কিছুই চলবে। সবাই সুখের সাগরেও ভাসবে, কষ্টের সাগরেও ডুবে যাবে, কিছুই যাবে আসবে না। আপনি আসবেন, আপনি করবেন, আপনি চলে যাবেন, আপনি নীরবে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন। আপনার ত্যাগ স্বীকারগুলো কেউ, আপনি চলে যাওয়ার পরে আপনার ত্যাগ স্বীকারগুলো কেউ মনেও রাখবে না। আজকে যেমন হয়তো আমি ভাবছি যে আল্লাহ আমাকে ছাড়া তো আমার পুরো সংসার অচল, আমার বাচ্চারা অচল, আমার হাজবেন্ড অচল, আমাকে ছাড়া ওরা এক মুহূর্ত চলতে পারে না। সারাক্ষণ মা 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 বা আপনার নাম ধরে ডাকছে প্রত্যেকটা কাজে। আপনার প্রেজেন্স, আপনার ইম্পর্টেন্সই কত বেশি প্রত্যেকের জীবনে। দেখেন, আপনাকে ছাড়া তারা কিছু ভাবতেই পারে না, তাদের জীবনের সমস্ত কিছু আপনাকে ঘিরে। আজকে নিজেকে মনে হচ্ছে না যে আপনি কত ইম্পর্টেন্ট আপনার পরিবারের সদস্যদের কাছে? আজকেই আপনি মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যান। আজকে এই মুহূর্তে আমি চলে গেলে দেখব যে আমাকে ছাড়া আমার পরিবারের লোকজন দিব্যি তাদের দিন চলে যাচ্ছে। এই সংসার, এই সমস্ত কিছুই কিন্তু চলবে, কোনো কিছুই থমকে থাকবে না। একটা সময় সবার মনের ভেতরেও আমার স্মৃতিগুলো ধুলো পড়ে 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 একদম ঢাকা পড়ে যাবে, আমার স্মৃতিগুলো ঢাকা পড়ে যাবে। একটা সময় যেই ছেলে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সেই ছেলেও দুনিয়া করা শিখে যাবে। আমার ঘরের যে পোষা বিড়ালটা, যে বিড়ালটা সকালবেলা ঘুম থেকে উঠে ও আমার দরজার সামনে বসে থাকে, কখন মা দরজা খুলবে এবং মা আমাকে নিচে নেমে এসে খাবার দিবে, এবং যতক্ষণ পর্যন্ত আমি খাবার না দিচ্ছি আমার পায়ের চারিপাশে ঘুরতে থাকবে, আমার গায়ের কাপড় চোপড় বেয়ে একদম কোলে উঠে আসবে, আমার গালে চুমা দিতে থাকবে, আমার চুলের গন্ধ নিতে থাকবে। আমার সেই বিড়ালটারও কি থেমে থাকবে? পরের দিন সকালে আমার বিড়ালটার জীবনেও সকাল আসবে, ও ঘুম থেকে উঠবে,
হয়তো আমার দরজার সামনে কিছুটা সময় হয়তো দাঁড়াবে, একটা সময় সে উপলব্ধি করবে মা নাই, আমাকে একাই নিচে নেমে যেতে হবে, বা কারো না কারোর কাছ থেকে আমাকে এখন খাবার সংগ্রহ করে খেতে হবে, মায়ের জায়গায় অন্য কাউকে আমাকে খুঁজে নিতে হবে যে আমাকে খাবার দিবে। দেখবেন ঠিক সে জায়গা করে নিয়েছে। তাহলে আমি যে বলি নিজেকে ভালোবাসুন, আপনি শুধু আপনার রিপ্লেসমেন্ট আপনি, আপনার রিপ্লেসমেন্ট আর কেউ না। আজকে সবার মাঝখানে আপনি যে বিশাল জায়গাটা দখল করে বসে আছেন, আপনার শূন্যস্থানটাও পরের দিন থেকে ফিল আপ হয়ে যাবে, ওই জায়গাটাও ফিল আপ হয়ে যাবে। তাই মাঝে মাঝে চিন্তা করি, কত টেনশন করি, তাই না? যে হারে অসুস্থ হলে 2 দণ্ড বিছানায় আমরা শুয়ে থাকতে চাই না। আরে আমার বাচ্চারা কি খাবে, আমার হাজবেন্ড কি খাবে, তাড়াতাড়ি সুস্থ হতে হবে, সুস্থ বেশি বেশি করে ওষুধ খেয়ে খেয়ে সুস্থ হয়ে দাঁড়ানোর চেষ্টা করি, কিচেনে যাই, রান্না করি, সংসার গুছাচ্ছি, সমস্ত কিছুই করছি, সবার জন্য করছি। নিজের জন্য কি করছি বলেন তো? নিজের জন্য কোনো সময় নাই। দিচ্ছি কি সময়? হ্যাঁ, আমি শুধু এই কথাগুলো আমার জন্য বলছি না, আপনাদের জন্য বলছি, আপনাদের জন্যও বলছি। এখনো সময় আছে, ভুল করবেন না। নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন। পরিবারের আর 10 জনকে নিয়ে ভাবাটা বন্ধ করে দেন। আপনি চলে গেলে সব ঠিক থাকবে। একটা সময় আপনাকে কেউ মনেও রাখবে না। ইটস ট্রু, কেউ মনে রাখবে না। আর সবার কথা অত করে ভাববার কোনো দরকার নাই। বারে বারেই বলি, কথাগুলো বলতে বলতে আমার চোখের কোণায় পানি জমে যাচ্ছে। কারণ আমি আপনাদেরকে বলি, আমি কি পারি না। বলি, প্রতিদিন প্রতিজ্ঞা করি, কালকে থেকে আমার জীবনটাকে আমি পাল্টে ফেলবো, কালকে থেকে এরকম করব, কালকে থেকে এই কাজগুলো করব না। পারি না। কারণ কি জানেন? আমরা নারী জাতি, আমরা পারি না। তারপরেও চেষ্টা করি। আপনাদেরকে বলছি, নিজেও আপনাদের সঙ্গে যখন শেয়ার করছি, বলছি, নিজেও ভেতরে ভেতরে প্রমিস করছি, দেখি না, পুরোটা না পারলেও কিছুটা তো পারবো। বা আমার কথাগুলো শুনে আপনাদের জীবনেও যদি আপনারা কিছুটা হলেও নিজেদেরকে পরিবর্তন করতে পারেন, আপনার নিজের জীবনের ভ্যালুটা যদি আপনারা নিজেরা বুঝতে পারেন। আজকে দেখেন, আজকে আমরা করতে পারছি বলে আজকে আমাদের কত কদর। কালকে যদি বিছানায় পড়ে যাই আমরা, কয়দিন ভালো লাগবে? অসুস্থ ওয়াইফ টানতে কয়দিন ভালো লাগবে? প্রাণ প্রিয় হাজবেন্ড, তারও বেশি দিন টানতে ভালো লাগবে না। অসুস্থ ওয়াইফ টানতে চায় না। বাচ্চারা কয়দিন আপনার সেবা যত্ন করবে? একটা সময় দেখবেন আস্তেই মুখটা ফিরিয়ে নিয়েছে। নাই তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা যখন বলতে শুরু করি, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো যাই হোক, বন্ধুত্বের মাস, কাছে দূরে আমার যেখানে যত বন্ধু বান্ধব আছে সবাইকেই জানাচ্ছি
বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা, ভালোবাসা, সবার দীর্ঘায়ু কামনা করছি। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করতে ভুলবেন না। চলেন রান্না করি। কন্ট্রোল করতে পারছি না। চাপড়ির জিনিসটা এত মুখরোচক, এত মজাও, খাচ্ছি তো খাচ্ছি, নিজেকে কন্ট্রোল করা যায় না। খুব বাজে জিনিস। চলে যাই রান্না করতে। আমি কিন্তু আগেও বলেছি রান্নাটা শুধুমাত্র একটা বাহানা। আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে এই যে সারাদিনের ক্লান্তি একটু দূর করার জন্য ক্যামেরার সামনে আপনাদের সাথে বসে একটু নাস্তা খেলাম, চা খাচ্ছি, এই যে আপনাদের সঙ্গে একটু গল্প করছি। মনের ভেতরে মাঝে মাঝে মনটা বড় উতলা হয়ে যায়, মাঝে মাঝে চোখের কোণে কিছুটা বেশি আবেগপ্রবণ বলে চোখের কোণে মাঝে মাঝে মেঘ জমে, মাঝে মাঝে বৃষ্টিও ঝরে পড়ে। তো সেই জিনিসগুলো মাঝে মাঝে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। শেয়ার করলে মনটা একটু হালকা হয়ে যায়, মনটা ভালো লাগে, আবার একটু ফুরফুরা হয়ে পথ চলতে পারি। ওই যে কথাটা আগে বললাম যে জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও বেঁচে থাকার জন্য রসদ খুঁজে বের করেন। তো আমার রসদ হচ্ছে আপনারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ। আমি দুপাশে দুটো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। একটু মাছটা একটু ভেজে নেব। এই যে মাছটা, সামুদ্রিক মাছটা, এখন এটাকে সুন্দর করে ভেজে নিব। আর এপাশের চুলায়ও আমি তেল দিয়ে দিয়েছি। এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, দিয়ে দিচ্ছি কিছু কোয়া রসুন। যেহেতু শুটকি একটু কোয়া রসুন দিলে ভালো লাগে। একটু লবণ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি জিনিসটা নরম হয়ে যাবে। এদিকে ওটা হতে থাক, আর এদিকে আমি বিসমিল্লাহ। চল মাছটা ভাজা হতে থাক, বাইরে বৃষ্টিটা দেখে আসি। বৃষ্টির পরে এই সৌন্দর্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সব কিছু একদম সবুজ, ঝকঝক ঝকঝক করছে, ছবির মতো। ভালোবেসে সখী নামটি রেখো। মাছের ঝাল দিয়ে দিচ্ছি পেঁয়াজ। শুটকিটা দিয়ে যদি সবজিটা রান্না করে দিই তাহলে এরা ভালোই খায়। সেদিন রান্না করেছি, দেখলাম যে বেশ ভালো খেয়েছে। তো একটা টেকনিক পেয়ে গেছি। মাছের গুঁড়া আর ধনে গুঁড়া, সেট। তবে এতে আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য। যেহেতু মাছের ঝাল, রংটা যদি একটু ঝালের রং যদি না হয় তাহলে ভালো লাগে, টকটকা লাল রং যদি না হয়। একটু ফাইনালি লবণটা চেখে দেখি। সব ঠিক আছে। এখন একটু ঢেকে দিলাম। একবার আমি বলেছিলাম না যে আমরা যেই ফিসকুনি পাড়ায় আমরা যেই ফ্ল্যাটে ভাড়া থাকতাম, সেই ফ্ল্যাটে
আওলাদ হোসেন চাকলাদার, উনি ফিল্মের প্রডিউসার ছিলেন। তো একবার আমাদের খুব শখ হয়েছে যে এফডিসিতে যাব শুটিং দেখতে। তো যাই হোক, যথানিয়মেই বড়রা সবাই মিলে ঠিক করলো। তো আওলাদ হোসেন আঙ্কেল আমাদের সবার জন্য, আমার আম্মা, আমরা 2 বোন, তারপরে হচ্ছে আন্টির মেয়েরা, আমরা সবাই শুটিং দেখতে আমরা গিয়েছি। আঙ্কেল অ্যারেঞ্জ করলো শুটিংয়ের। তো রোজিনা ম্যাডাম শুটিং করছেন। তো মাইক্রোবাস ভরে সবাই মিলে এফডিসিতে গিয়েছিলাম শুটিং দেখতে। ও মাই গড, সেই শুটিং দেখতে গিয়ে সব কিছু, আমরা তো তখন অনেক ছোট, হ্যাঁ, তো যেটাই দেখি সেটাই আমাদের কাছে অবাক লাগে। নায়িকাকে সামনাসামনি দেখছি, তখন আসলে নায়িকা ব্যাপারটা তো এত বেশি বুঝতাম না, ওই জিনিসটা ইম্পর্টেন্সটা এত বুঝতাম না, যে বাবা নায়িকা, এত কিছু বুঝতাম না। কিন্তু খুব অদ্ভুত লেগেছিল আমাদের। সেদিন শুটিং হচ্ছিল মৎস্যকুমারী ছবির শুটিং হচ্ছে নায়িকাকে মৎস্য কন্যা সাজানো হয়েছে, ওনাকে একটা কস্টিউম পরানো হয়েছে একদম এইখান থেকে নিচ পর্যন্ত। নিচটা হচ্ছে মাছের লেজের মতো, তারপরে হচ্ছে আর্টিফিশিয়ালি একটা ঝিনুক বানানো হয়েছে। উনি ওই ঝিনুকের ভেতরেই ঘুমায়, ঝিনুকের ভেতরে। উনি যখন ঝিনুকের ভেতরে ঢুকে গেলেই ঝিনুকটা বন্ধ হয়ে যায়। আবার যখন উনি ওঠেন, ঝিনুকটা খুলে যায়, উনি ভেতর থেকে বেরিয়ে আসেন। ও মাই গড, আমরা অবাক হয়ে সেই দৃশ্য দেখেছিলাম যে কিভাবে, তখন তো আর বুঝি নাই নিচের এটা যে কস্টিউম। আমি বলছি উনি অর্ধেক মাছ অর্ধেক মানুষ। আমরা দেখে তখন আমাদের কাছে খুব অবাক লেগেছিল জিনিসটা। হ্যাঁ, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো তারপরে আবার যখন উনি রেশমি চুড়ি, যখন ছবির যখন শুটিং করেন, তখন সেই শুটিংয়ে রেশমি চুড়ি শুটিংয়ে হচ্ছে অনেক ঝুড়ি ভরে চুড়ি, ওনাকে শুটিংয়ে চুড়ি লেগেছিল, অনেক চুড়ি কিনেছিল, 2-3 ঝুড়ি ভর্তি চুড়ি। তারপরে শুটিং শেষ হয়ে গেছে, পরে তার আঙ্কেল সেই চুড়িগুলো এনে আমাদের বাচ্চাদেরকে দিয়েছিল। কত চুড়ি, ও মাই গড, ওগুলো কি আর আমাদের হাতে লাগে ঢুকালে এই পর্যন্ত, কাচের চুড়ি। জাস্ট ওই যে একটা মজা, আমরা খেলা ওইগুলো নিয়ে। তো এখন এগুলো মনে পড়ে আসলে। প্রচণ্ড রকম রান্না তো না, যেন একটা আজাব। হতে থাকে। এদিকে আমি এখন মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না শুটকিতে। ও হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে উফ, ধোয়া ওঠা গরম গরম তরকারি। আসেন কাছের থেকে দেখাই। ও হয়ে গেল, মাছের তরকারিটাও হয়ে গেছে। বেড়ে নিব, সার্ভিং ডিশ একদম রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। এই যে হয়ে গেল আমার মাছের ঝাল। চলেন দেখেন না কি অসম্ভব সুন্দর হয়েছে। কাঁঠালের বিচি টিচি দিয়ে, অল্প তেল মশলা দিয়ে শুটকিটা। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হব যদি আমার পরিবারের লোকজন সবজিটা পরাণ ভরে খায়। সবজি খাওয়ানোর জন্য কত চেষ্টা যে করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাছের ঝাল, আলহামদুলিল্লাহ। চলে এসেছি, হয়ে গেল আমার রান্না।
প্রচন্ড রকম ক্ষুধা লেগেছে। না, প্রচন্ড রকম ক্ষুধা লেগেছে বলবো না, একটু তো চাপড়ি খেয়েছি আপনাদের সাথে নিয়ে, তবে খাবো, ভাত তো খেতেই হবে। এরকম শুটকি দিয়ে এরকম আর এইরকম মাছের ঝাল করি। আমার দুটো রান্নাই আপনাদের ভালো লেগেছে, আমি তো খুব কাছের থেকে আপনাদের দেখিয়েছি। আবার এমন কোনো স্পেশাল কোনো কিছু না, কিন্তু জাস্ট আজকে আমার পরিবারের লোকজন এগুলো দিয়েই ভাত খাবে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি সত্যি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের জন্য আমি একই মেসেজ ছেড়ে দেই যে প্লিজ 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 আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই অবশ্যই টিপে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি জানি মানুষ আসলে সিরিয়াস ভিডিও দেখতে আসলে মানুষ পছন্দ করে না। তো যাই হোক, আপনাদের পেটুক তখন আমাকে পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলেছিল যে মন খারাপ করো না। আসলে মানুষ খুঁজে পাওয়ার জায়গা একেবারেই কমে গেছে, মানুষ হাসতে ভুলে গেছে। জীবন যুদ্ধ করতে হয় যে মানুষের জীবনে মানুষ হাসা, আনন্দ পাওয়া, একটু ভালো কথা শোনার মতো সময় এবং ধৈর্য মানুষের নাই। মানুষ এখন যতটুকু সময় পায় একটু হাসতে চায় কৃত্রিমভাবে। ওই সমস্ত মানুষের ভিডিও দেখে মানুষ কিছুটা সময় হাসে, কিছুটা সময়ের জন্য মানুষ নিজেকে রিল্যাক্স করে। সো মন খারাপ করবা না। যেমন তোমার রিক্রিয়েশনের জন্য তুমি ভিডিও বানাও, তো মানুষও ওই রকম, তাদেরও রিক্রিয়েশনের জন্যই মানুষ ওই সমস্ত ভিডিওগুলোই মানুষ দেখে। আনন্দ পাচ্ছ, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এটাই মনে করবা যে আমি আনন্দ পাচ্ছি, আমার আনন্দের জন্য আমি করছি। তো সত্যি সত্যি সেদিন আপনাদের পেটুকের কথাটা আমার ভীষণ ভালো লেগেছিল এবং তার ওই কথাগুলোর কারণেই আমি এখনো এগিয়ে যাচ্ছি, করে যাচ্ছি, লেগে আছি, আপনাদের পেছনে পড়ে আছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।